নমস্কার। গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা পড়ব তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা পোর্টরাজ গল্পটি। এটি ভারতীয় গল্প। লেখক শঙ্কররাও খারাট, যিনি একজন মারাঠি লেখক। এই শঙ্কররাও খারাটের লেখা পোর্টরাজ গল্পটি বাংলায় অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। প্রথমে গল্পটি পড়ার আগে আমরা জেনে নেব শঙ্কররাও খারাট সম্পর্কে কিছু কথা। শঙ্কররাও খারাটের পুরো নাম শঙ্কররাও রামচন্দ্র খারাট। তিনি ছিলেন মহারাষ্ট্রের মানুষ এবং তিনি দলিত মানুষদের নিয়ে লেখালেখি করেছেন। তার বেশিরভাগ লেখাই দলিত সম্প্রদায়ের জন্য। এবং তোমরা সকলেই জানো ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি আমাদের ভারতবর্ষে বর্ণ বৈষম্য নিয়ে সোচ্চার হয়েছিলেন, তার সাথে এই শঙ্কররাও খারাটের এক বিশেষ যোগাযোগ ছিল এবং এনারা দুজনেই কিন্তু বৌদ্ধ ধর্মকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন। আর এই পোর্টরাজ গল্পটিও কিন্তু এই রকমই একটি অন্য রকমের গল্প, যেখানে নিম্ন শ্রেণীর মানুষদের কথাই কিন্তু বলা হয়েছে। গল্পটি পড়তে পড়তে আমরা এ সম্পর্কে আরো জানবো। তো তোমাদেরকে প্রথমেই আরো একটা কথা বলে দিই, পোর্টরাজ এই কথাটি কোথা থেকে এসেছে। পোর্টরাজ কথাটি এসেছে দ্রাবিড় শব্দ পত্তু রাজু থেকে। এখানে পত্তু কথাটির অর্থ ষাঁড়। আসলে ষাঁড় বলিদান হিসাবে দেওয়া হতো, এই কারণে পত্তু রাজু বা পোর্টরাজ। গল্পটি পড়তে পড়তে আমরা আরো বিশেষভাবে বিষয়গুলি বুঝবো এবং জানবো। আসলে পোর্টরাজ বলতে এক গ্রাম দেবতা, তার একজন দেখভাল করার বিশেষ ব্যক্তি থাকতেন, যাকে পোর্টরাজ বলা হতো। এই বিশেষ লোকটির কাজ দেবতার আচার অনুষ্ঠান ঠিকঠাক ভাবে পালন হচ্ছে কিনা এবং তার বলিদানের যে বিষয় সেগুলি দেখভাল করা, সমস্ত দিকটা তিনি দেখতেন। আমরা সেই পোর্টরাজ দামার কথা এখানে পড়ব। গল্পটা শুরু করছি। গ্রামের পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর ওপর মাথা রেখে বসে। দামার বউয়ের চোখ জল ভরা। থেকে থেকেই সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। পাড়ার বউ ঝিরা আসছে, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে। মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ প্রথম প্যারাগ্রাফেই আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা বিষণ্ণতার পরিবেশ, যেখানে দামার বাড়ির পরিবেশ দেখানো হচ্ছে। সেখানে সবাই চোখে জল, কেউ আঁচল দিয়ে চোখ মুছছে। কি হচ্ছে? লোকে এসে শুধোচ্ছে, দুর্পদ পোর্টরাজ কেমন আছে? দুর্পদ হলো পোর্টরাজ দামার স্ত্রীর নাম। এগুলো কিন্তু তোমরা একটু খেয়াল করবে। দেখো, দুর্পদ। আচ্ছা, এখনো প্রাণটুকু আছে খালি বাবা, করুণ মুখে জবাব দিচ্ছে সে। অর্থাৎ তার স্ত্রী করুণ মুখে সকলকে বলছে যে এখনো শুধু প্রাণটুকুই আছে। অর্থাৎ দামার শরীর ভীষণই খারাপ। ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কাঁদছো কেন? সারা গায়ে একই অবস্থা। প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়। জানি বাবা, তাও ভয় লাগে। দুর্পদ, কারো যাওয়ার সময় হলেই সে যাবে, আর যার সময় হয়নি, যাই রোগ হোক না কেন, সে টিকে যাবে। আসলে আমরা এরকম মানুষ অসুস্থ হলে যেরকম সান্ত্বনা বাক্য দিয়ে থাকি, সেই রকম সান্ত্বনা বাক্যই এখানে গ্রামের লোকেরা দুর্পদকে অর্থাৎ দামার স্ত্রীকে দিচ্ছে। জানি বাবা, ঠিক, কিন্তু বড় কঠিন রোগ। কেউ না বলেছে? এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়। হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন। তার কাছে সকলে সমান। এই প্রথম আমরা ঠাকুরের কথা পাচ্ছি। কি বলছেন? যে মা হয়তো ঝেঁটিয়ে নিয়ে যাবেন। অর্থাৎ মহামারী হলে যেরকম হয়, যে আগে যেরকম হতো, মহামারীতে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। আগে কেন বলছি, আমরা করোনার সময়ও দেখেছি যে কি অবস্থা হয়েছিল। তো সেক্ষেত্রে এখানে সকলে
ঠাকুরের কথা বলছেন যে মা হয়তো সকলকে নিয়ে যাবেন। ঠিক এই সময় বাড়ির সামনের নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। দূর্পদ বলে, এই বাচ্চারা, মার বেজন্মাকে, পোটরাজকে ডাকে রে। অর্থাৎ কাক ডাকছে, এটাকে আমরা একটা অশুভ সংকেত হিসাবে ধরে থাকি। তাই দূর্পদ বলছে যে এরকম একটা বিপদের সময় ওই কাকটা ডাকছে মানে হয়তো মৃত্যু খুব কাছেই চলে এসেছে, এটা আমরা এমনি সময় বলে থাকি। কাকটা ডেকেই চলে, দূর্পদের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়। সবসময় বেজন্মাটা আমাদের সাপমন্নি করছে। দূর্পদ গজগজ করে আপন মনে। এ হলো আষাঢ় মাস, সারা আকাশ মেঘে ঢাকা, সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে। মাটি কাদায় আঠালো হয়ে এলো, গাছের পাতা একটুও নড়ছে না, স্থির। তা থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছে। অর্থাৎ আষাঢ় মাসের একটা শ্রাবণ ঘন দিনের বর্ণনা এখানে দেওয়া হয়েছে। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিলে, শুনে দূর্পদের প্রাণ শুকোয়। যা হয় যে একটা মানুষ বাড়িতে অসুস্থ, সেখানে সমস্ত কিছুই যেন মনে হচ্ছে একটা অশনি সংকেত। সেই আওয়াজের উপর দিয়ে সে চেঁচায়, হে ভগবান, গোড় দেয় না কেন কেউ কুত্তাটাকে? অর্থাৎ কুত্তাটাকে কেন মেরে ফেলছে না কেউ, গড়ে দিয়ে দিচ্ছে না কেন? মানে তার এগুলো সমস্ত কিছুই বিষময় লাগছে। ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো, দূর্পতের পাশে বসা বউটি বলে, অর্থাৎ সান্ত্বনা বাক্য দিচ্ছে। তখন দূর্পতের অন্য পাশে বসা বঞ্চলা বলে, দূর্পা, মারি আইয়ের যাত্রায় গিয়েছিলি তো? এখানে এই যে মারি আইয়ের কথা বলা হচ্ছে, মহারাষ্ট্রে এই মারি আই যে দেবীর কথা, মারি আই বলে যে দেবীর কথা আছে মহারাষ্ট্রে, সেই দেবীরই কিন্তু এই পোটরাজরা থাকে, দেবীর দেখভালের জন্য, দেবীর ভাই হিসাবে। বলা হয় যে পোটরাজ যেন এই দেবীর ভাই, সেই হিসাবেই তারা কাজ করে, দেবীর কাজ করে, দেবীর সমস্ত রকম কাজকর্ম তারা করে। দূর্পদ কি বলছে, যেতে ভুলি কি করে? তা বলিনি, ভাবলাম এই বিপদের সময়ে যদি ভুলে গিয়ে থাকিস। না, মেয়ে মা যদি নিদয়া হন, তাকে তো কিছু দিতেই হবে। ছাড় তো, হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম। সব দেবতার মধ্যে ওরে তুচ্ছ করি সাধ্যি কি? ওরে কেউ হেলা করেছে কি টেরটি পেয়েছে? ক্রোধ তেনার বর্ণনার বাইরে, অর্থাৎ বর্ণনার বাইরে। ওরে তুষ্ট রেখে ভালো করেছিস, এবার সে ভালো হয়ে যাবে। এখানে তোমাদের একটা কথা বলি, এখানে যে এই মারি আইয়ের কথা বলা হচ্ছে, তোমরা এটার সাথে রিলেট করতে পারবে আমাদের এখানে মনসা দেবীকে। আমরা মনসা দেবীকে কেন পুজো করি? যে সাপ খোপ ইত্যাদির উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা মনসা দেবীর পুজো করি। এমনকি কাউকে সাপে কাটলেও অনেক সময় এখনো গ্রামগঞ্জে মনসা দেবীর পুজো দেওয়ার কথা ওঠে, বা মনসা দেবীকে পুজো দেওয়া হয়, যে তাকে সন্তুষ্ট করলে হয়তো মানুষটা বেঁচে যাবে। কিন্তু আদতেই আমরা এখন জানি যে ওষুধের মাধ্যমে সেটা সেরে যায়, অনেক ক্ষেত্রেই সেরে যায়, এবং সময়ে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো, এই যে মনসা দেবীকে মানার কথা, আমরা যে মনসা দেবীকে এখনো মানি, সেই রকম মানাটাই কিন্তু এরা এখানে এই যে বলছে, তাকে তুচ্ছ করি সাধ্যি কি? অর্থাৎ মারি আইকে তুচ্ছ করতে পারছেন না তারা। মারি আইকে একটা সেই আসনেই তারা বসিয়ে রেখেছেন, তাদের সেই বিশ্বাসের জায়গা আছে মারি আইয়ের উপর, যে তিনি তাদের রক্ষা করবেন। ঠিক আছে। মেয়েটি দূর্পতের মুখে তাকিয়ে যোগ করে, এই দেখো, কাঁদিস কেন? কাঁদলে অমঙ্গল হয়। দূর্পা, তোর স্বামীর কিছু হবে না রে, মা ওকে দেখবেন। সে তো বটেই, ওর বাপ মা মায়ের কাছে মানত করেছিল ওকে, সেজন্যই তো পোটরাজ। অর্থাৎ মানত করেছিল মানে ওকে দেবীর আসনে হয়তো মানে দেবীর কাছেই মানত করে দিয়েছিল, দেবীর জন্যই সে উৎসর্গ, এরকম একটা ব্যাপার। বঞ্চলাবাই বলে, তাহলে এই তো বুঝছো, দামা হলো গিয়ে মায়ের পোটরাজ, তার ভক্ত, নিত্যি তার পুজো করে। মা কি তার ভক্তকে ভালোবাসেন না? তার রোষে সে পড়ে কি করে? ব্যাপারটা কি? উনি কি দেখতে পান না এ ঘরে ছোট ছেলেপিলেরা রয়েছে? অর্থাৎ পোটরাজ দামার
ছোট ছোট বাচ্চারা রয়েছে, অর্থাৎ পোটরাজ তার যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তাহলে বাচ্চাগুলোর কি হবে সেটা কি মা দেখতে পাচ্ছেন না? এই কথাটাই পাড়ার লোকজন বা পাড়ার যে মহিলারা রয়েছেন তারা সবাই বলছেন। দূর্পা বলতে শুরু করে, এসব কথাই মনে জেগেছে গো। হে মা, তোমার রোষে পড়লাম কেন? এ বাড়িতে ঢোকা ইস্তক মঙ্গলবারে শুক্রবারে তোমার নামে উপোস করেছি। হে মা, বছর বছর তোমার যাত্রা করি, তোমায় দুধে দইয়ে চান করাই, সবুজ শাড়ি পরাই, কপালে হলুদ কুমকুম দিই, তোমার সম্মুখে ভোগ দিই, নারকেল দিই, প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই। অর্থাৎ এখানে আমরা এই দূর্পার কথার মধ্য দিয়ে কিন্তু দেবীর যে আচার অনুষ্ঠান, সারা বছরের আচার অনুষ্ঠান, সেগুলোর কথা কিন্তু আমরা জানতে পারছি। এবং আমি বলবো এই অংশটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে, কারণ এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। তাই এখানটা তোমরা একটু মন দিয়ে পড়বে। বছর বছর যেমন পারি তোমায় দিই, ছাগল দিতে না পারলে কুঁকড়ো দিই। অর্থাৎ এই যে বলিদানের কথা বলছিলাম, যে ষাঁড় বলিদান দেওয়া হতো, এবার ষাঁড়ের জায়গায় এখানে ছাগল দেওয়া হচ্ছে। আবার কখনো কখনো ছাগলও যদি দিতে না পারে তখন কুঁকড়ো, কুঁকড়ো কথার অর্থ হচ্ছে মোরগ, মোরগ দেয়। তোমার দোরে রক্তের ছড়া দিই, অর্থাৎ দেবী রক্ত পিপাসু, রক্ত চাই। অর্থাৎ যা যা নিয়ম সমস্তটাই তো পালন করি, তাহলে আমার বাড়ির ওপর তোমার এই কুদৃষ্টি কেন? মা, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি, কখনো তোমায় আধারে রেখেছি বলো মা? তোমারে এত ভক্তি করি, তবু আমার কপালে এমন কেন মা? মা, তোমার লীলে বুঝি না। মানে যতটা তার মনের কষ্ট মাকে সেইটাই যেন জানাচ্ছে। দূর্পথ বলেই চলে, বলেই চলে, তার গলায় আরতি। শেষে মারি আইয়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোর করে সে প্রার্থনা করে, দেবী, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও। তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করো মা। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে হয়তো তার ডায়রিয়া বা এই টাইপের কিছু হয়ে থাকতে পারে। আবহাওয়া থমথমে, গায়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ। আর দূরপথের বাড়ির বাইরে নিম গাছে বসে একটা কাক ডাকছে, অর্থাৎ কাক মানেই সেই অশনি সংকেত একটা। শুনে তার হাত পা স্থির। রাতে একটা ফেউ বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারে চেরে, আর দূরপথের বুকের ধুকপুকি পলকের জন্য থমকায়। অর্থাৎ রাত যত বাড়ে তত চিন্তাও বাড়তে থাকে। তারপর নতুন দিন হয়, আকাশে মেঘ ঘন করে আসে, চারদিক অন্ধকার, খাঁ খাঁ লাগে, সমানে বৃষ্টি পড়ছে। সূর্য উঁচু হয়ে যায়, কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না। এমন সময় গায়ের মোড়ল আর তার চেলা দুয়ারে আসে, চেঁচিয়ে বলে, দামা, বাড়ি আছো নাকি দামা? পোটরাজের বাড়ির ভেতর থেকে কোনো জবাব আসে না, এমনকি ফিসফিসানিও না। তাতে মোড়ল আরো গলা চড়ায়, ওহে দামা, পোটরাজ বাড়ি আছো? শেষ পর্যন্ত কেউ একজন উঁকি মারে এবং লোক চারজনকে দেখে বলে, গ্রামমণ্ডলের লোকেরা এসে গো। বঞ্চলাবাই বলে, সে তো সত্যি, পোটরাজ কেমন আছে দেখতে লোক তো আসবেই। 3 দিন হয়ে গেল পোটরাজ রোদে বেরোয় না। তাছাড়া প্রায় সব বাড়িতেই একজন করে বিছানায়। কে যে কাকে বলে, কে কি বলবে, কেই জানে না আজ তার কপালে কি ঘটবে। তা ঠিক, তাও সবাই অন্যকে জিজ্ঞেস করে। ভুলো না, দামা গাঁয়ের পোটরাজ। অর্থাৎ দামার যে গ্রামের মধ্যে একটা অন্যরকম কিছু রয়েছে, তাকে যে সবাই অন্য চোখে দেখে, সেটা এখান থেকে পরিষ্কার যে সে পোটরাজ বলে তার একটা আলাদা গুরুত্ব আছে। আর এখন যখন মা খেল শুরু করেছেন, যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে। তাই এই দৌড়ে লোককে আসতে হবেই। অর্থাৎ পোটরাজের কাছে এলে যেন মা কিছুটা তাদের শাস্তি লাঘব করতে পারেন, এরকম একটা চিন্তা ভাবনা।
মেয়েরা যখন কথা বলছিল দুর্পদ দরজার কাছে গেল। বাইরে আস্তে আস্তে আঁচল দিয়ে চোখ মুছল দুর্পদ। মোড়লের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, পেন নাম হই। তার অবস্থা দেখে মোড়ল শুধলো, দামা কোথায় এ কদিন? ঘরে, বিছানায়। বিছানায়? কেন? মায়ের দয়া। বলতে গিয়ে সে কেঁদে ফেলে। মুখ ঢাকে সে। বলো কি, মা নিজের ভক্তকেই হেরেছেন? মোড়ল অবাক হয়। আরেকজন বলে, নয় কেন, মানুষ তো সে। তা ঠিক, কিন্তু তার সকাল সাঁঝ মায়ের ছায়ায় বসবাস, অর্থাৎ সে তো মায়ের জন্যই নিবেদিত প্রাণ, মায়ের কাছেই সবসময় থাকে, তার কেন এমনটা হলো? কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে যে কোপে পড়বে আর কে পড়বে না তার ঠিক নেই। তা ঠিক, মোড়ল বলে। তারপর দুর্পথের দিকে ঘুরে তাকায়। দুর্পথ, আমাদের আরেকবার যাত্রা করতেই হবে। হ্যাঁ, করতেই হবে, মাকে খুশি করতেই হবে, কান্নার ফাঁকে ফাঁকে বলে দুর্পথ। কিন্তু আমাদের সেবায়েতকে না হলে যাত্রা করা যাবে কি করে? ঠিক, কিন্তু মরদটা আমার পড়ে আছে যে। মরদ অর্থাৎ স্বামী। দুর্পথ, মাকে গায়ের সীমানায় নিয়ে যেতেই হবেই, এটা মোড়লদের তরফ থেকে কেউ একজন বলছেন। ঠিক, না হলে মার চক্কর গায়ের উপর থেকে কাটবে না, আর একজন যোগ করে। তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে। জানি, কিন্তু পোটরাজ যে বিছানায় পড়ে আছে, কি করে করবে? মোড়ল এই কথা বলতে দুর্পদ বললে, যদি শুধু পোটরাজ বিছানায় পড়ে থাকে, সারা গাঁ যাত্রায় যাবে না কেন? তা কি করে হয়? সে হলো দেবীর পোটরাজ, তাকে ছাড়া যাত্রা হবে কি করে? কারণ এই সমস্ত সময় তো পোটরাজেরই বেশি দায়িত্ব। পোটরাজি সমস্ত কিছু কাজকর্ম করে এবং পোটরাজি দেবীকে বহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব বহন করে। তা অবশ্য ঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না। দুর্পথ এই কথা বলতে গাঁও বুড়োরা নিজেদের মধ্যে সলায় লাগলো, অর্থাৎ সলা পরামর্শ করতে লাগলো। হঠাৎ মোড়লের মাথায় একটা কথা খেললো, আরে, তোর বড় ছেলে তো বাড়িতেই আছে, আছে না? ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা। হ্যাঁ আছে, ওর কথাই বলছি। হ্যাঁ, বাড়িতেই বসে আছে। ওর বাবার জায়গায় ও যদি যাত্রাটা করে তো ক্ষতি কি? কতটুকু বাচ্চা, পারবে কি? ওকে কি এখনই পোটরাজ বলা যায়? পোটরাজ যদি নাও হয়, এখন ওকেই পোটরাজ বলে ধরতে হবে। ওর বাবা না থাকলে তোর বাড়িতে তো একজন পোটরাজ থাকতে হবেই। তা তো হবেই, কিন্তু শুধু বাক্যিতে কি পোটরাজ হয়? তার জন্য দরকার যাত্রা করা। তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানত করাও দরকার। করুক না, ও কি এসে যায়? তাছাড়া গাঁয়ের জন্য একজন পোটরাজ তো দরকারই। দুর্পথের বড় ছেলে আনন্দ সব কথাই শুনতে পেলে। সে যতই শোনে ততই ঘামে। বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে থাকলো। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠাপড়া দ্রুত হলো। অর্থাৎ যে ছেলেটা হাই স্কুলে পড়ছে, যে ছেলেটা পড়াশোনা করছে, সে আবার যে এই পোটরাজের কাজ করবে সেটা তো নাও হতে পারে। এখানে তার ইচ্ছেটাও মর্যাদা পাওয়া উচিত, কিন্তু সে কথা কেউ ভাবছে না। ইতিমধ্যে মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একটা লোক সবজান্তার মতো বলে উঠল, ও রাজি না হলে গোটা গাঁটাই মায়ের কোপে পড়বে। হতে পারে, কিন্তু একবার পোটরাজ হলে সারা জীবনই তো ওকে পোটরাজ থেকে যেতে হবে। হ্যাঁ, সে তো খারাপ কি, ভালোই তো। তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে, তো পোটরাজ হলে স্কুল কি পালিয়ে যাবে? তুমি তা বললে কি হবে, কিন্তু ওর কেমন লাগে তা তো ভাবতে হবে। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয়তো তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু গল্পটা বোঝার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। যে একটা ছেলে, তার কথাটাও শোনা জরুরি। সে ছোট বলেই আমি তার উপর চাপিয়ে দেব এমনটা তো নয়, তাই তো? এখানেই তো গল্পের আধুনিকতার ছোঁয়া। বাহ, কেবল ছেলের কথাই ভাবছিস? বাকি গাঁটার কি হবে? দুজনের কথাই ভাবতে হবে।
হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের লোক কর্কশ ভাবে বলে উঠল, ছাড় তো, ওকে পোর্টরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কিনা? হ্যাঁ না না, গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে। এই ধমকানো সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করলো। লাফিয়ে উঠে সে হাত মুঠি করলে, রাগে তার চোখ ঠেলে বেরোচ্ছে। দুর্পদ ঠিক সেই সময় জবাব দিলে, এরকম কথায় মায়ের কি রাগ কি পড়বে? মোড়ল দুর্পদকে বলে, কথা ঘোরাস না, কাজের কথা বল, ভবিষ্যতের কথা ভেবে বল হ্যাঁ কি না। ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা ফিরে গেল। দুর্পদ বোঝে না কি করবে। ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে সে। দামা শূন্য দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকে। আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুর্পদ ভাবে, ছেলেটা দৌড়ে গেল কেন? ভাবতে ভাবতে উঠে সে দরজায় যায়। দেখে সে মারিয়ায়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে। চেঁচিয়ে ডাকে, আনন্দ, আনন্দ। কিন্তু আনন্দ দ্রুত চলে যায়। সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে। তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে। রাত্রি যায়, সকাল আসে। সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায়। চান সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে। বাড়িতে তখনও যারা আছে তাদের কথা শোনে সে, মন দিয়ে শোনে। শুনেছ, মা নিজের গায়ের ধারে গিয়ে বসে আছেন। হা ভগবান, গেলেন কি করে? এই কথাগুলো কিন্তু পোর্টরাজ দামার বাড়িতে থাকা গ্রামের মেয়েরা বলছে। বলিস কি রে, গেলেন কি করে? দেবতা তো, আজ এখানে কাল ওখানে, বিশ্ব সংসার ওনারই হাতে। অর্থাৎ তারা খবর পেয়েছে যে মা নিজেই গায়ের ধারে গিয়ে বসে আছেন। সেই নিয়ে তারা কথা বলছে। ঠিক কথা, দেবীর লীলা। পেটটাও যায় না, অর্থাৎ বিশ্বাস হয় না। যা বলিস বল। দেখে মনে হলো মা খুশিতে বসে নতুন একটা সবুজ শাড়ি পরেছেন, গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার, রূপোর চক্ষু সামনে চেয়ে আছে। অর্থাৎ ঠিক যেমনটি করে থাকার কথা তেমনটিই আছে, এতে কোনো রকম কোনো অসুবিধা নেই। তাই কি খালি সারা গা সেখানে ভেঙে পড়েছে? অর্থাৎ সবাই এই খবরটা মুখে মুখে চাউর হয়ে গেছে এবং তারা সবাই সেখানে গিয়ে হাজির হয়েছে। দুর্পদ মাঝে এসে পড়ে, সত্যি সত্যি নাকি? তার এখনো সন্দেহ যায়নি। সত্যি তো বটেই, মা নিজেই গায়ের ধারে চলে গেছেন, বসার জায়গাটাও নিজে বেছেছেন। গায়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এবার কেটে যাবে। অর্থাৎ গায়ের লোকের যে বিশ্বাস সেটা কিন্তু এবার আস্তে আস্তে বাড়ছে, যে দেবী যখন গ্রামের বাইরে চলে গেছেন এবার আমাদের মহামারীও সেরে যাবে। ঠিক এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন, পোর্টরাজ বটে। বলছো তাই? দুর্পদের আর খুশি ধরে না। লোকে বলছে বটে দামার ভক্তির জোরেই মা গায়ের ধারে গেছেন। লোকে বলছে দামা বড় পুণ্যবান। দামা যে এতক্ষণ মরার মতো শূন্য চোখে শুয়েছিল শুনতে পেল, দেহে যেন সে বল ফিরে পেল। উঠে বসে জল চাইল সে, খুব তেষ্টা পেয়েছে এইভাবে জল খেলো। তারপর একটু গরম ভাতের পায়েস খেলো, বেশ ভালো বোধ করতে লাগলো সে। তাকে উঠে বসতে দেখে দুর্পদ একটু ঠান্ডা হলো। তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে, এবার বেশ লাগছে তার। আকাশের দিকে স্পষ্টতই ভক্তি ভরা চোখে তাকিয়ে সে হাত জোর করলে, অর্থাৎ মা রক্ষা করেছেন। হতে পারে, কিন্তু সকাল সাঁঝ দেবীর ছায়ায় বাস, সে কথা ঠিক। আর দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে তার কোপে পড়ে ঠিক কি? সে তো বটেই। সবাই থালায় নারকোল আর নিভোদ নিয়ে গায়ের ধারে চলেছে, অর্থাৎ নারকোল নৈবেদ্য ইত্যাদি নিয়ে তারা পুজো দিতে চলেছে মায়ের কাছে। যে কোনো জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে। সবাই খুশি। ইতিমধ্যে মিছিল দামা পোর্টরাজের বাড়ির সামনে পৌঁছয়। ঢাক বাজছে, ঘন্টা বাজছে, গান হচ্ছে। দেবীর পুজো সেরে মিছিল ফিরছে। ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে ওঠে, মারিয়াই কি জয়। উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো।
উঠে সে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়। দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ সে শক্তি ফিরে পাচ্ছে শরীরে। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে। নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় উল্লাস ধ্বনি, মারি আই কি জয়, দামা পোটরাজ কি জয়। সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়। অর্থাৎ তারও তো একটা বিশ্বাস যে সে যে মারিয়াইয়ের পুজো করে, সে পোটরাজ, অর্থাৎ তার দেবতার প্রতি যে একটা বিশ্বাস ভক্তি, সেটা কোথাও জিতে যাচ্ছে। সেখান থেকেই তার মুখ আলো হয়ে উঠছে। তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়, অর্থাৎ সেই তো তাদের দেবী সাথে যোগসূত্র। দামার মাধ্যমে গ্রামের লোকেরা দেবীর সাথে সংযোগ স্থাপন করতে পারেন পোটরাজের মাধ্যমে। আর সেই কারণে তারা দামার নামেও জয়গান দিচ্ছে। তারা সকলে এসে জয়ধ্বনি দেয়, দামা পোটরাজ কি জয়। আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছিল। এতক্ষণ কিন্তু আনন্দ কোনো রকম কোনো কথা বলেনি। অন্যমনস্ক ভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে। তার মুখ শক্ত হয়ে যায়। মিছিল গাঁয়ের দিকে এগোয়। দামা ঘরে ঢুকে আসে। দূরপথ বাইরেই দাঁড়িয়ে থাকে। তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে। আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে বলে, মা, মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। চমকে ওঠে দূরপথ। গভীর আতঙ্কে জিজ্ঞেস করে, সত্যি সত্যি করেছিস নাকি বাবা? হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না? আনন্দের কথা শুনে দূরপথের মাথা নেমে আসে, পা কাঁপে। ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা কাঁপা গলায় বলে, আনন্দ, ভুলিস না, কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি, কাউকে না। এই বলে তাকে আবার জড়িয়ে ধরে। এবারে হাসে আনন্দ। অর্থাৎ গল্পটা পোটরাজ নামে হলেও পোটরাজ দামার থেকেও তার ছেলে আনন্দ কিন্তু এ গল্পের নায়ক হয়ে উঠল। সে স্কুলে পড়েছে, ইংরেজি শিক্ষা পেয়েছে, ফলে সে যে তার বাবার কাজটাই আবার করবে সেটা তো নাও হতে পারে, কিন্তু এখানে সে এই কাজটা কিন্তু করলো। সকলের চোখ এড়িয়ে সে দেবীকে ওই স্থানে রেখে এলো। এতে কি হলো, গ্রামের মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাস অটুট রইল। আবার আনন্দ নিজের জায়গাটাকেও ঠিক রাখলো। অর্থাৎ সে যদি সকলের চোখের সামনে এই কাজটা পোটরাজ হিসাবে একবার করত, তাকে কিন্তু সারা জীবন এই পোটরাজ বৃত্তি করে যেতে হতো। তার লেখাপড়া হয়তো আর বেশি দূর হতো না। তাই সে সকলের সুবিধার্থে, সকলের মন রাখার জন্য এই কাজটা চুপি সারে করে এলো। সত্যি একটা অসাধারণ গল্প পোটরাজ। এবং এর মাধ্যমে আমরা মহারাষ্ট্রে আঞ্চলিক গ্রাম দেবতার সম্পর্কে এবং গ্রাম দেবতার সঙ্গে জড়িয়ে থাকা কিছু লৌকিক আচারকে জানতে পারলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং কমেন্টে জানিও তোমাদের ঠিক কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য আসছে এবং আগামী পর্যায়ে তোমাদের জন্য সাহিত্যের ইতিহাসের দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।